আপনার কাছেও প্রতিদিন সেই ২৪ ঘণ্টাই আছে যা একজন বিজ্ঞানী, বিলিয়নিয়ার বা অলিম্পিক অ্যাথলেটের কাছে থাকে। কিন্তু পার্থক্য শুধু একটাই, তারা তাদের মস্তিষ্ককে অন্যভাবে ব্যবহার করতে জানে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু মানুষ কিভাবে ক্লান্তি ছাড়াই ক্রমাগত প্রোডাক্টিভ থাকে, অথচ আমাদের অনেকেই সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তি অনুভব করি। কখনো কখনো মনে হয় মস্তিষ্ক নিজেই যেন আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কোনোদিন মনে হয় সব কিছু ছেড়ে শুধু বিছানায় শুয়ে থাকি। কাজের তালিকা অনেক লম্বা, কিন্তু এনার্জি শূন্য। ফোকাস করতে বসলে ডিস্ট্র্যাকশন মাথার উপর নাচতে থাকে। ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার ঝলক আর মনের অস্থিরতা, যা প্রতি ৫ মিনিটে চ্যানেল বদলে দেয়। এখন একটু কল্পনা করুন এমন একটা দিনের কথা যখন আপনি সকালে উঠেই ফ্রেশ অনুভব করবেন। আপনার মন পুরো স্পষ্টতার সাথে কাজ করবে। আপনি প্রতিটি কাজ সময় মতো শেষ করবেন, তাও কোনো চাপ ছাড়াই। আর দিনের শেষে ক্লান্তির বদলে থাকবে এই সন্তুষ্টি যে আপনি আজ আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করেছেন, মস্তিষ্ক আপনাকে নয়। এটা কোনো ফ্যান্টাসি নয়, এটা বিজ্ঞান। নিউরোসায়েন্স পরিষ্কার করে দিয়েছে যে আমাদের মস্তিষ্ক কিভাবে সিদ্ধান্ত নেয়, কিভাবে ডিস্ট্র্যাকশনে জড়িয়ে পড়ে এবং কিভাবে আমরা একে রিওয়ার করে সুপার প্রোডাক্টিভ করে তুলতে পারি। পার্থক্য শুধু একটাই, আমাদের ব্রেনের সাথে তার নিয়ম অনুযায়ী খেলতে হবে, তার বিরুদ্ধে নয়। ভাবুন তো, যদি আপনি আপনার মস্তিষ্কের শর্টকাট বাটনগুলো পেয়ে যান, যেগুলো দিয়ে আপনি স্ট্রেস নিয়ন্ত্রণ করতে পারবেন, মোটিভেশন অন করতে পারবেন এবং অলসতা ডিলিট করতে পারবেন, তাহলে আপনার জীবন কেমন দেখাবে? এই যাত্রা শুরুটা এখান থেকেই হয়, যেখানে আপনি জানবেন সেই ৮টি ব্রেন রুলস যা আপনার প্রোডাক্টিভিটিকে এক নতুন স্তরে নিয়ে যাবে। এই রুলসগুলো আপনার ভেতরে ইতিমধ্যেই আছে, শুধু আপনাকে সেগুলোকে আনলক করতে হবে। কিন্তু একটি সতর্কতা আছে, একবার যদি আপনি এগুলো বুঝে যান, তাহলে আপনি আর কখনোই পুরনো উপায়ে কাজ করতে পারবেন না। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার মনের লুকানো ক্ষমতাগুলো অন্বেষণ করার জন্য প্রস্তুত? রুল ১, স্লিপ দ্য ব্রেন রিসেট বাটন। আপনার কি মনে আছে সেই সকালটার কথা যখন আপনি অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠেছিলেন? চোখ নিজে নিজেই খুলে গিয়েছিল আর মন থেকে একটা কথাই বেরিয়েছিল, ওয়াও, আজ কেমন অন্যরকম লাগছে। মাথা হালকা, মন শান্ত আর এনার্জি যেন উপচে পড়ছিল। মনে হয়েছিল যেন মস্তিষ্ক নিজেকে আবার নতুন করে তুলেছে। কিন্তু এমন দিন কতবার আসে? হয়তো সপ্তাহে একবার বা মাসে একবারও নয়। প্রায়শই আমরা ঘুমকে বিলাসিতা মনে করি, প্রয়োজন নয়। কাজ আগে, ঘুম পরে, এই ভেবে আমরা মোবাইল স্ক্রিনের আলোতে রাত নষ্ট করি, আর পরে সকালে সেই একই অবস্থা, ভারী চোখ, ক্লান্ত মস্তিষ্ক আর একটা অসম্পূর্ণ দিন। কিন্তু সত্যি কথা হলো, ঘুম শুধু আরাম দেয় না, এটি আপনার মস্তিষ্কের রিসেট বাটন। যখন আপনি ঘুমান, তখন আপনার ব্রেন বসে বসে পরিষ্কার পরিচ্ছন্নতা করে। সেসব অপ্রয়োজনীয় চিন্তা, স্ট্রেসের জমে থাকা টুকরো আর বিভ্রান্তির মেঘ সরিয়ে দেয়। সে স্মৃতিগুলোকে ঠিকভাবে সংরক্ষণ করে, আবেগগুলোকে ভারসাম্যপূর্ণ করে এবং আপনার চিন্তাভাবনাকে পরিষ্কার করে। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আপনি সারা রাতের ভালো ঘুম দেন, তখন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া কতটা সহজ মনে হয়? আপনার ইনটিউশন তীক্ষ্ণ হয়ে ওঠে, আপনি বিরক্ত হন না, ফোকাস বজায় থাকে। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো, আপনার মোটিভেশন স্বাভাবিক মনে হয়, জোর করে নয়। এখন ভাবুন তো, আপনি প্রতিদিন এভাবেই জাগলেন, ফ্রেশ, পরিষ্কার এবং পরিপূর্ণ উদ্দীপনা নিয়ে। সব কিছু কতটা বদলে যাবে। আপনার গতি, আপনার স্পষ্টতা, আপনার ক্রিয়েটিভিটি, সব কিছুই একদম নেক্সট লেভেলে থাকবে। কিন্তু সমস্যাটা এখানেই আসে, আমরা আমাদের ঘুমকেও মাল্টিটাস্ক করতে থাকি। ঘুমানোর সময়ও মন সক্রিয় থাকে, নেটফ্লিক্স চলছে বা ইনস্টাগ্রাম রিল স্ক্রল হচ্ছে। মস্তিষ্ক বন্য হওয়া তো দূরের কথা, সে আরও বেশি ওভারহিট হতে থাকে। আর তখন একটা নীরব যুদ্ধ শুরু হয় আপনার মস্তিষ্ক আর আপনার অভ্যাসের মধ্যে। এখন সময় এসেছে এটা বোঝার যে প্রোডাক্টিভিটির শুরুটা হয় বিছানা থেকে, যেখানে আপনি আপনার ব্রেনকে বলেন, এখন তুই আরাম কর, কাল তোকে উড়ান ভরতে হবে। যখন আপনি এই অভ্যাসটা তৈরি করেন, তখন আপনি শুধু সময় ম্যানেজ করা শেখেন না, বরং এনার্জি এবং অ্যাটেনশনও সঠিক জায়গায় লাগাতে শেখেন। ঘুমকে প্রাধান্য দেওয়ার অর্থ হল আপনার মস্তিষ্ককে সেই সম্মান দেওয়া যা তার প্রাপ্য। কারণ একটি সুপ্ত মস্তিষ্কই সেই জাদু করতে পারে যা পৃথিবী বদলে দেয়। তাই পরের বার যখন আপনার গভীর রাত পর্যন্ত স্ক্রল করার মন চায়, শুধু নিজেকে একটা প্রশ্ন করুন, এই সামান্য ঘুমের চুরি কি আগামীকালের আমার স্বপ্নগুলোকে চুরি করে নেবে? এখন সিদ্ধান্ত আপনার। আপনি আপনার ব্রেনকে ঘুম পাড়াতে চান নাকি তাকে পুড়িয়ে ফেলতে চান? রুল ২, এক্সারসাইজ। মুভ ইয়োর বডি, শার্পেন ইয়োর মাইন্ড। কখনো কখনো এমন মনে হয় যেন মস্তিষ্ক ধোঁয়াশা হয়ে গেছে। প্রতিটি চিন্তা স্লো মোশনে চলছে। কাজ করার চেষ্টা করলে অ্যাটেনশন ছিন্ন ভিন্ন হয়ে যায়। পড়তে চাইলে শব্দগুলো বোঝা যায় না, আর কারোর সাথে কথা বললে উত্তর যান্ত্রিক মনে হয়। যেন ভেতরে কিছু ভারী বসে আছে,
না আনন্দ, না স্পষ্টতা, শুধু একটা অদ্ভুত অলসতা। এমন পরিস্থিতিতে আমরা কি করি? আরও চা পান করি, স্ক্রিন টাইম বাড়িয়ে দিই, বা অন্য কোনো ডিস্ট্র্যাকশানে নিজেদেরকে লুকিয়ে রাখি। কিন্তু ভেতর থেকে আমরা জানি যে সমাধান এর মধ্যে নেই। এখন ভাবুন তো, যদি আপনি সেই একই অবস্থায় থাকতেন কিন্তু শুধু 20 মিনিট ব্রিস্ক ওয়াক করে নিতেন, বা কোনো সাধারণ ওয়ার্কআউট, একটু স্ট্রেচ, একটু দৌড়, আর যেই শ্বাস দ্রুত হয়, যেই হার্টবিট বাড়ে, আপনি অনুভব করেন যে মস্তিষ্কের কুয়াশা কাটতে শুরু করেছে। একে একে সমস্ত আবেগ রিসেট হতে শুরু করে। এটা কোনো ম্যাজিক নয়, এটা শরীর আর মস্তিষ্কের মধ্যে এক কাঁচা আদিম সংযোগ। যখন আপনার শরীর চলে, তখন আপনার মস্তিষ্ক জাগে। অনেকে মনে করেন যে এক্সারসাইজ শুধু পেশির জন্য, কিন্তু বাস্তবতা হলো এটা আপনার মনের জন্য জ্বালানি। প্রতিবার যখন আপনি ঘাম ঝরান, আপনার ব্রেন ডোপামিন এবং সেরোটোনিনের মতো রাসায়নিক পদার্থ নিঃসৃত করে। এই রাসায়নিক পদার্থগুলো আপনাকে খুশি, মোটিভেটেড এবং ফোকাসড রাখে। আর এটা শুধু সাময়িক বুস্ট নয়, নিয়মিত মুভমেন্ট আপনার ব্রেনের গঠনকে আক্ষরিক অর্থে বদলে দেয়। যে নিউরনগুলো আপনার ফোকাস, মেমোরি এবং ক্রিয়েটিভিটির জন্য দায়ী, সেগুলোকে আরও শক্তিশালী করে তোলে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যখন আপনি কোনো নতুন আইডিয়া ভাবেন বা কোনো সমস্যা সমাধানের চেষ্টা করেন, তখন বসে বসে ভাবার চেয়ে হেঁটে হেঁটে ভাবা ভালো হয়। শরীরের মুভমেন্ট মস্তিষ্কের রিদম তৈরি করে, আর সেই রিদম আপনার চিন্তাভাবনাকে সুসংহত করে। কিন্তু আমাদের আধুনিক জীবন আমাদেরকে এতটাই স্থির করে দিয়েছে যে আমরা নিজেদেরকে শুধু একটি বসার যন্ত্র মনে করতে শুরু করেছি। সকাল থেকে রাত পর্যন্ত চেয়ার, কাউচ, গাড়ির সিট, তারপর বিছানা, আর ধীরে ধীরে সেই এনার্জি যা আমাদের পরিচিত ছিল তা শুকিয়ে যায়। এক্সারসাইজ করার মানে জিমে যাওয়া নয়, এর মানে হলো আপনার মস্তিষ্ককে অক্সিজেন দেওয়া, আপনার আবেগগুলোকে প্রবাহে আনা, আপনার শরীরকে এতটাই সতর্ক করা যাতে মন স্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে। যখন আপনি নিজেকে বলেন যে আজ শুধু 10 মিনিটের জন্য হাঁটব, তখন সেই 10 মিনিট আপনাকে এমন এক জগতে নিয়ে যেতে পারে যেখানে স্পষ্টতা, আত্মবিশ্বাস এবং স্থিরতা আপনার ডিফল্ট স্টেট হয়ে যায়। এক্সারসাইজ আপনার মস্তিষ্কের সেই চাবি যা প্রোডাক্টিভিটির দরজা খুলে দেয়। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো, এই চাবি সব সময় আপনার কাছেই থাকে, শুধু প্রয়োজন প্রতিদিন সেটা ঘোরানোর। তাই পরের বার যখন মন নিস্তেজ মনে হয়, মোটিভেশন হারিয়ে যায়, বা কোনো কাজ কঠিন লাগে, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমার কি বসে থাকতে হবে নাকি উঠে হাঁটতে হবে? কারণ কখনো কখনো একটি সাধারণ পদক্ষেপ আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। রুল 3, ফোকাস, 1 টাস্ক অ্যাট এ টাইম। কখনো কি আপনি নিজেকে একসাথে 5টা কাজ করতে দেখেছেন? এক হাতে ফোন, অন্য হাত দিয়ে ল্যাপটপে টাইপ করছেন, মাথায় কোনো পুরনো কথোপকথনের রিপ্লে চলছে, তার সাথে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও প্লে হচ্ছে। আর তার উপরে মন এটাও মনে করিয়ে দিচ্ছে যে আরও কিছু কাজ বাকি আছে। কিন্তু দিনের শেষে যখন আপনি থামেন, তখন প্রশ্ন ওঠে, আজ আমি কি করলাম? আর উত্তর আসে, অনেক কিছু করার চেষ্টা করেছি কিন্তু কিছুই পুরো হয়নি। এটাই হলো মাল্টিটাস্কিংয়ের মিথ্যে আরাম। আপনার মনে হয় আপনি অনেক কিছু সামলাচ্ছেন, কিন্তু আসলে আপনার ব্রেন প্রতি 10 সেকেন্ডে একটি টাস্ক থেকে অন্য টাস্কে লাফিয়ে বেড়ায়, আর প্রতিটি লাফের সাথে আপনার এনার্জি ভাঙতে থাকে। ফোকাস কোনো বিলাসিতা নয়, এটি একটি সুপার পাওয়ার। আর এই পৃথিবীতে যারা সত্যিকারে সফল মানুষ, তারা এই শক্তিকে আয়ত্ত করেছেন। কারণ যখন আপনার মন পুরোপুরি একটি টাস্কে স্থির হয়ে যায়, তখন আপনার মন ওয়েভস একটি লেজার বিমের মতো কাজ করে। আপনি এমন গভীরতায় যান যেখানে ক্রিয়েটিভিটি বিস্ফোরিত হয়। স্পষ্টতা স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়, আর সময় যেন উড়ে যায়। কিন্তু আধুনিক বিশ্ব আমাদেরকে ফোকাস থেকে দূরে টেনে নিয়ে যায়। প্রতিটি বিপ, প্রতিটি নোটিফিকেশন, প্রতিটি ভাইব্রেশন আপনাকে আপনার আসল চিন্তাভাবনা থেকে বিচ্ছিন্ন করে দেয়। আপনার মস্তিষ্ক ধীরে ধীরে অগভীর চিন্তার আসক্ত হয়ে পড়ে। শর্ট ভিডিও, শর্ট থটস, শর্ট অ্যাটেনশন, আর তারপর শর্ট সাকসেস। এখন কল্পনা করুন এমন একটা দিনের কথা যেখানে আপনি শুধু একটি কাজের উপর ফোকাস করেছেন, পুরো ডেডিকেশন, পুরো উপস্থিতির সাথে। কোনো ডিস্ট্র্যাকশন নেই, কোনো অপ্রয়োজনীয় সুইচিং নেই, শুধু আপনি আর সেই টাস্ক। একটি শান্ত গভীর সংযোগ। সেই কাজের গুণমান কেমন হবে? সেই অনুভূতিটা কেমন হবে যখন আপনি সেটা শেষ করে মাথা তুলবেন? এটাই হলো ডিপ ওয়ার্কের শক্তি, যেখানে কাজ করার মানে শুধু একটা টাস্ক শেষ করা নয়, বরং তাতে ডুবে যাওয়া। ফোকাসকে ফিরে পাওয়া কোনো অসম্ভব কাজ নয়, কিন্তু এটা একটি সচেতন সিদ্ধান্ত।
আপনাকে আপনার মনকে এটা শেখাতে হবে যে সব কিছু এই মুহূর্তে জরুরি নয়। আর যখন আপনি এমনটা করবেন তখন মন প্রতিরোধ করে, বিরক্তি অনুভব করায়, ডিস্ট্র্যাকশনের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে স্থির থাকতে পারেন, তাহলে আপনি নিজেকে এক নতুন জগতে খুঁজে পাবেন, যেখানে আপনার মন শান্ত আর কাজগুলো শক্তিশালী। একবার এটা আয়ত্তে এলে আপনি কম সময়ে বেশি প্রভাবশালী কাজ করতে পারবেন। আর এটাই প্রোডাক্টিভিটির আসল চেহারা, জোরালো নয়, শান্ত, বিক্ষিপ্ত নয়, কেন্দ্রীভূত। তাই পরের বার যখন আপনি কোনো কাজে নিযুক্ত থাকবেন, শুধু একটা প্রশ্ন করুন, আমি কি সত্যি এই কাজে উপস্থিত আছি? যদি উত্তর না হয়, তাহলে বিরতি নিন, গভীর শ্বাস নিন আর শুধু সেই একটি টাস্কে ডুবে যান। কারণ যখন আপনি একটি টাস্কে 1% ফোকাস করেন, তখনই আপনার অসাধারণ হওয়া শুরু হয়। রুল 4, স্ট্রেস ম্যানেজ ইট বিফোর ইট ম্যানেজেস ইউ। কখনো কখনো আমরা চুপচাপ বসে থাকি, কিন্তু ভেতরে একটা ঝড় চলছে, শ্বাসরোধ হচ্ছে, বুক থরথর করছে, আর মস্তিষ্ক কোনো অজানা ভয়ে ডুবে আছে। কোনো স্পষ্ট কারণ থাকে না, তবুও মনে হয় যেন কিছু খুব খারাপ ঘটতে চলেছে। এটাই হলো স্ট্রেস, যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে আমাদের খেয়ে খেয়ে ফেলে। স্ট্রেসের সবচেয়ে বিপজ্জনক দিক হল যে এটা ধীরে ধীরে আসে, আর আমরা এর সাথে বাঁচতে অভ্যস্ত হয়ে যাই। আমরা এটাকে সাধারণ চাপ, একটু ব্যস্ত আছি বা আজ মনটা একটু খারাপ বলে উপেক্ষা করি। কিন্তু সত্যি কথা হলো, স্ট্রেস কখনো চুপ থাকে না। সে প্রতিদিন আমাদের চিন্তা ভাবনাকে ধীর করে, ফোকাসকে দুর্বল করে এবং আমাদের সিদ্ধান্তগুলোকে ভয় দিয়ে ভরে দেয়। এখন কল্পনা করুন, আপনি কোনো কাজ করছেন, বাইরে থেকে সবকিছু ঠিকঠাক লাগছে, কিন্তু ভেতরে উদ্বেগের চাপ আছে। আপনি প্রতিটি ছোট ভুল নিয়ে নিজেকে বিচার করছেন, প্রতিটি পদক্ষেপে অতিরিক্ত ভাবছেন আর প্রতিটি ফলাফলকে ব্যর্থতার সাথে যুক্ত করছেন। সেই কাজের গুণগত মান কেমন হবে? সেই যাত্রা কতটা বেদনাদায়ক হবে? স্ট্রেস প্রোডাক্টিভিটিকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়, আর এটা শুধু মনের ওপর প্রভাব ফেলে না, আপনার শরীরও প্রতিক্রিয়া করে। ঘুম বিঘ্নিত হয়, এনার্জি কম থাকে, আর ধীরে ধীরে আপনি ক্লান্তির সাথে বাঁচতে শিখে যান। কিন্তু এর মানে এই নয় যে স্ট্রেস এড়ানো যায় না। স্ট্রেস কোনো শত্রু নয়, এটি একটি সংকেত। এটা জানায় যে কোথাও কোনো ভারসাম্যহীনতা আছে। আর যখন আপনি এই সংকেত শুনতে শিখে যান, তখনই আপনি স্ট্রেসকে ম্যানেজ করা শুরু করেন, তাকে উপেক্ষা করেন না। এর প্রথম ধাপ হল বিরতি নেওয়া। যখন আপনি অনুভব করেন যে ভেতরে অস্থিরতা আছে, তখন কিছুক্ষণ সব বন্ধ করে দিন। কোনো ফোন নয়, কোনো কথা নয়, শুধু নিজের সাথে যুক্ত হন। একটা গভীর শ্বাস নিন এবং আপনার মনকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে তোমার কি দরকার? কখনো মনের স্পেস দরকার হয়, কখনো স্পষ্টতা, আর কখনো শুধু এই ভরসা যে আপনি একা নন। স্ট্রেস হ্যান্ডেল করার আরও একটি শক্তিশালী উপায় হল মুভমেন্ট। যখন শরীর চলে, তখন আবেগও প্রবাহিত হয়। হাঁটুন, কিছু স্ট্রেচ করুন, বা শুধু খোলা বাতাসে কয়েক মিনিট কাটান। মন নিজে নিজেই স্থিতিশীল অনুভব করতে শুরু করবে। আর সবচেয়ে জরুরি হল আপনার প্রত্যাশাগুলোকে রিসেট করুন। আমরা নিজেদের কাছ থেকে পারফেক্ট হওয়ার আশা করি, সবকিছু দ্রুত করার চাপ দেই, আর এই চাপেই নিজেদের হারিয়ে ফেলি। কিন্তু মনে রাখবেন, আপনি মেশিন নন, আপনি মানুষ, যার ভেতরে অনুভূতি আছে, সীমাবদ্ধতা আছে, আর সবচেয়ে বড় কথা, নিরাময়ের ক্ষমতাও আছে। স্ট্রেস ম্যানেজ করার মানে হল আপনার মনকে সেই সম্মান দেওয়া যা সে প্রাপ্য, তাকে শোনা, বোঝা এবং তার সাথে সহযোগিতা করে বাঁচা। কারণ যদি আপনি স্ট্রেসকে না থামান, তাহলে একদিন স্ট্রেস আপনাকে থামিয়ে দেবে। এখন প্রশ্ন শুধু একটাই, আপনি কি নিজেকে বার্নআউটের দিকে যেতে দেবেন, নাকি আজই একটা ছোট পদক্ষেপ নিয়ে নিজেকে সুস্থ করা শুরু করবেন? সিদ্ধান্ত আপনার, আর আপনার শান্তিও। রুল 5, রিপিট টু রিমেম্বার। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কিছু কথা আপনি বারবার শোনেন, কিন্তু যখন প্রয়োজন হয় তা মনেই আসে না? যেমন কোনো গুরুত্বপূর্ণ আইডিয়া, পড়েছেন কোনো অনুপ্রেরণামূলক উদ্ধৃতি, লিখেছেন কোনো ধারণা, কিন্তু যখন কাজ করার সময় এলো, মন পুরোপুরি ফাঁকা হয়ে গেল। কখনো কখনো আমরা ভাবি হয়তো আমার স্মৃতিশক্তিই দুর্বল, কিন্তু এটা সত্যি নয়। সত্যিটা হলো আমাদের মস্তিষ্ক শুধু শুনে বা দেখে তথ্য সংরক্ষণ করে না, সে পুনরাবৃত্তির মাধ্যমে তাকে শক্তিশালী করে। আমাদের ব্রেন একটি পেশির মতো। আপনি একবার জিমে গিয়ে 6 প্যাক বানাতে পারবেন না, একইভাবে আপনি একবার পরে কিছু মনে রাখতে পারবেন না। সত্যিকারের ধারণ ক্ষমতা পুনরাবৃত্তির থেকে আসে।
যখন আপনি কোনো কথা বারবার শোনেন, বারবার ভাবেন, তখন সেই কথা শুধু তথ্য থাকে না, সেটা আপনার মনের অংশ হয়ে যায়। এই কারণেই সেই গানগুলো, যাদের লাইন আপনি কখনো মনে রাখার চেষ্টা করেন না, সেগুলো মুখে লেগে থাকে। কারণ আপনি সেগুলোকে বারবার শুনেছেন, অনুভব করেছেন, আত্মস্থ করেছেন। এখন ভাবুন তো, যদি এই কৌশল আপনি আপনার লক্ষ্য, আপনার শিক্ষা, আপনার মূল্যবোধের ওপর প্রয়োগ করেন, তাহলে কি আপনি সেগুলোকে চিরদিনের জন্য নিজের মধ্যে গেঁথে ফেলতে পারবেন না? কিন্তু আধুনিক জীবনের সবচেয়ে বড় সমস্যা এটাই। আমরা প্রতিদিন নতুন জিনিস গ্রহণ করি, কিন্তু সেগুলোকে পুনরাবৃত্তি করি না। আমরা অনুপ্রেরণা তো খুঁজি, কিন্তু একীভূত করি না। আপনি কোনো দারুণ আইডিয়া শুনেছেন, মোটিভেটেড অনুভব করেছেন, আর পরে রিলে সোয়াইপ করে গেছেন। এটাই কারণ যে আমরা অনুপ্রাণিত থাকি, কিন্তু রূপান্তরিত হতে পারি না। পুনরাবৃত্তির মানে বিরক্তিকর নয়, এটা মস্তিষ্কের ভাষা। যখন আপনি কোনো আইডিয়াকে বারবার নিজেকে বলেন, যখন আপনি সেটা দিনে দুবার পড়েন, যখন আপনি সেটা লেখেন, তখন আপনার ব্রেন সেটাকে প্রাধান্য দেয়। আর এটাই সেই জিনিস যা আপনার অভ্যাস তৈরি করে, আপনার সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে, আর আপনার ফলাফলগুলোকে ডিজাইন করে। যদি আপনি কোনো দক্ষতা শিখতে চান, কোনো আবেগ বদলাতে চান, বা কোনো মাইন্ডসেট ডেভেলপ করতে চান, তাহলে সেটা প্রতিদিন পুনরাবৃত্তি করা শুরু করুন। শুরুতে অস্বস্তি লাগবে, মস্তিষ্ক প্রতিরোধ করবে, কিন্তু ধীরে ধীরে সেই নতুন চিন্তাগুলো আপনার অবচেতনে চলে যাবে। আর তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কতটা স্পষ্টতা দিয়ে ভাবতে শুরু করেছেন, কতটা আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে শুরু করেছেন, আর কতটা দ্রুত বৃদ্ধি পাচ্ছেন। পুনরাবৃত্তির মাধ্যমে জ্ঞান স্মৃতিতে রূপান্তরিত হয়, আর স্মৃতি কর্মে। তাই পরের বার যখন কোনো শক্তিশালী চিন্তা আপনার মনকে ছুঁয়ে যায়, তাকে শুধু চলে যেতে দেবেন না, তাকে ধরুন, পুনরাবৃত্তি করুন, আত্মস্থ করুন। কারণ যে কথা আপনি বারবার ভাবেন, সেটাই আপনার পরিচয় হয়ে যায়। রুল 6, ভিজুয়ালস বিট টেক্সট। আপনি কি কখনো কোনো বইয়ে এমন কোনো লাইন পড়েছিলেন যা সেই সময় তো বুঝেছিলেন, কিন্তু কিছুদিন পর ভুলে গেছেন? আর তারপর একদিন একটি সাধারণ ছবি দেখলেন যা কিছু না বলেই আপনাকে ভেতর থেকে নাড়া দিয়ে গেল? এটাই হলো ভিজুয়ালসের আসল শক্তি। আমাদের মস্তিষ্ক শব্দের চেয়ে ছবিকে দ্রুত বোঝে, গভীরভাবে অনুভব করে, এবং দীর্ঘ সময় ধরে মনে রাখে। যখন আপনি কোনো ইমেজ দেখেন, তখন মস্তিষ্ক সেই পুরো ছবিটিকে একেবারে আত্মস্থ করে নেয়। রং, আবেগ, অর্থ সব কিছু এক ঝলকে। টেক্সট পড়ার জন্য আমাদের মনোযোগ দিতে হয়, অর্থ ডিকোড করতে হয়, কিন্তু ভিজুয়ালস সরাসরি হৃদয় ও মস্তিষ্কে নেমে আসে। এখন কল্পনা করুন আপনাকে কোনো নতুন ধারণা বুঝতে হবে। দুটি বিকল্প আছে, একটি লম্বা প্যারাগ্রাফ পড়বেন, নাকি একটি ইনফোগ্রাফিক দেখবেন যেখানে একই কথা রং আর আকারের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। বেশিরভাগ মানুষ দ্বিতীয় বিকল্পটি বেছে নেবে। কেন? কারণ সেটা দ্রুত পরিষ্কার এবং স্বাভাবিকভাবে আকর্ষণীয়। যখন ভিজুয়ালসের সাথে শেখা হয়, তখন সেটা শুষ্ক মনে হয় না, সেটা একটা অভিজ্ঞতা হয়ে ওঠে। এই কারণেই বাচ্চাদের বইয়ে ছবি থাকে, কিন্তু আমরা বড় হয়ে সেই অভ্যাস ছেড়ে দেই, আর তারপর শেখা বিরক্তিকর মনে হতে থাকে। এখন ভাবুন তো, যদি আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে চান, কোনো দক্ষতা আয়ত্ত করতে চান, বা কোনো আইডিয়া মনে রাখতে চান, তাহলে কেন ভিজুয়ালসকে আপনার চিন্তাভাবনার অংশ করে নেবেন না? মাইন্ড ম্যাপস, ডায়াগ্রামস, কালার কোডেড নোটস, আইডিয়া স্কেচ করা, এগুলো সব আপনার ব্রেইনকে জড়িত রাখে। আপনি শুধু যুক্তি দিয়ে নয়, কল্পনা দিয়েও ভাবেন। আর এই কল্পনায় সেই জ্বালানি হয়ে ওঠে যা আপনার চিন্তাভাবনাকে পরবর্তী স্তরে নিয়ে যায়। ভিজুয়ালস আপনাকে স্পষ্টতা দেয়, যেমন কুয়াশার মধ্যে রাস্তা হঠাৎ পরিষ্কার হয়ে যায় যখন আপনি কোনো লক্ষ্যকে ইমেজে রূপান্তরিত করেন, ভিশন বোর্ডে লাগান, তখন সেটা শুধু স্বপ্ন থাকে না, সেটা একটি ভিজুয়াল বাস্তবতায় পরিণত হয়, যা প্রতিদিন আপনাকে টানে, অনুপ্রাণিত করে এবং মনে করিয়ে দেয় যে আপনি কেন শুরু করেছিলেন। ভিজুয়াল শুধু দেখা যায় না, অনুভবও করা যায়। আর যখন কোনো কিছু অনুভব হয়, তখন তা ভোলা যায় না। তাই যদি আপনি চান যে আপনার চিন্তাগুলো সুসংগঠিত থাকুক, আইডিয়াগুলো মনে থাকুক এবং প্রতিদিন মন ফ্রেশ থাকুক, তাহলে টেক্সটের পাশাপাশি ভিজুয়ালসকেও আপনার সেরা বন্ধু বানিয়ে নিন। কারণ এই দ্রুত পৃথিবীতে, যেখানে সবাই তথ্যের পেছনে ছুটছে, সেই লোকেরাই এগিয়ে যায় যারা সেটা ভিজুয়ালাইজ করতে শিখে যায়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি প্রতিটি কথা শুধু পড়তে চান, নাকি সেটা দেখে, অনুভব করে জীবনের অংশ বানাতে চান?
রুল 7, ইমোশনস ড্রাইভ অ্যাকশন। আমরা মানি বা না মানি, আমাদের সিদ্ধান্ত, আমাদের লক্ষ্য, আমাদের প্রোডাক্টিভিটি এসব কোনো যুক্তি দিয়ে নয়, বরং আবেগ দিয়ে চলে। আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন, যখন কোনো কিছুর সাথে মন জড়িয়ে যায় তখন আমরা সেই কাজে রাতও কাটিয়ে দেই, ক্লান্তি ছাড়া, বিরতি ছাড়া। কিন্তু যদি মন না লাগে তাহলে একই কাজ বোঝা মনে হয়, ফেলে রাখতে মন চায়, আর প্রতিটি মিনিট ভারী মনে হতে থাকে। কখনো কখনো আমরা নিজেকে জোর করি, শৃঙ্খলাপরায়ণ হও, সময় নষ্ট করো না, অলস হয় না। কিন্তু তবুও ভেতর থেকে মোটিভেশন হারিয়ে যায়। কেন? কারণ যুক্তি তো আছে, কিন্তু আবেগ অনুপস্থিত। আবেগ সেই অদৃশ্য শক্তি যা যে কোনো কাজের পেছনে আগুন লাগাতে পারে। যদি আপনার কোনো লক্ষ্যের সাথে কোনো আবেগপূর্ণ সংযোগ না থাকে, তাহলে সেই লক্ষ্য শুধু একটি তালিকা হয়েই থাকে, একটি এমন কাজ যা আপনি ঠিক করতে চান কিন্তু বাঁচতে চান না। এখন ভাবুন তো, যখন কোনো মা তার সন্তানের জন্য রাত জেগে থাকে, যখন কোনো সৈনিক দেশের জন্য জীবন ঝুঁকিতে ফেলে, যখন কোনো শিল্পী একই চিত্রকর্ম মাস ধরে তৈরি করে, তখন কি তারা শুধু রুটিন থেকে এমনটা করে? না, সেখানে আবেগ আছে, সেখানে একটি গভীর তাড়না আছে, একটি ব্যক্তিগত অর্থ আছে। আবেগ আপনার ভেতরের সুপ্ত এনার্জিকে জাগিয়ে তোলে। যখন কোনো কাজ শুধু জরুরি নয়, বরং নিজের মনে হতে থাকে, তখন ভেতর থেকে এক অন্যরকম আগুন জ্বলে ওঠে। আর সেই আগুন কাজকে অপ্রতিরুদ্ধ করে তোলে। সমস্যা তখন আসে যখন আমরা আমাদের কাজগুলোকে শুধু যুক্তি দিয়ে পরিকল্পনা করি। আমার এটা করা উচিত, আমাকে সেখানে পৌঁছাতে হবে। কিন্তু এটা ভাবি না যে আমি এটা কেন করতে চাই। প্রতিটি কাজের পেছনে একটি আবেগপূর্ণ কারণ থাকা উচিত, একটি কারণ যে আপনার হৃদয়কে ছুঁয়ে যায়। কারণ যখন হৃদয় জড়িত থাকে, তখন মন স্বাভাবিকভাবেই সারিবদ্ধ হয়ে যায়। যদি আপনি চান যে আপনার মন ডিস্ট্র্যাকশন থেকে বেরিয়ে আসুক, যদি আপনি চান যে আপনি সকালে ঘুম থেকে উঠেই অনুপ্রাণিত অনুভব করুন, তাহলে প্রথমে জানুন যে আপনার কাজের সাথে হৃদয়ের কী সংযোগ আছে। প্রতিটি কাজকে একটি গল্পের সাথে সংযুক্ত করুন। প্রতিটি লক্ষ্যের পেছনে একটি আবেগ খুঁজুন, হোক সেটা আনন্দ, ব্যথা, অপরাধবোধ, গর্ব বা অন্য কোনো অসম্পূর্ণ স্বপ্ন। কারণ আবেগই সেই ইঞ্জিন যা মনকে চালিত করে। আর যখন আপনার ব্রেন আবেগপূর্ণ তাড়নার সাথে কাজ করে, তখন আপনার প্রোডাক্টিভিটি যান্ত্রিক নয়, জাদুকরী হয়ে ওঠে। তাই পরের বার যখন আপনি কোনো কাজ ফেলে রাখতে চাইবেন, নিজেকে এটা জিজ্ঞাসা করবেন না যে আমার এটা করা উচিত কিনা, বরং এটা জিজ্ঞাসা করুন এই কাজের সাথে আমার অনুভূতি কি জড়িত। কারণ যখন হৃদয় থেকে আসে, তখন কাজ থামে না। রুল 8, ব্রেন নিডস আ ব্রেক। কখনো কখনো আমরা নিজেদের কাছ থেকে এমনটা আশা করি যে আমরা মেশিনের মতো কাজ করব, বিরতি ছাড়া, ক্লান্তি ছাড়া ক্রমাগত দ্রুত গতিতে চলব, সকাল থেকে রাত পর্যন্ত কাজ শেষ করে যাব, লক্ষ্যগুলো পূরণ করে যাব এবং প্রতিদিন সর্বোচ্চ প্রোডাক্টিভিটি দেখাবো। কিন্তু সত্যি কথা হলো, আমরা মেশিন নই, আমরা মানুষ। আর আমাদের মস্তিষ্ক যতই শক্তিশালী হোক না কেন, তারও একটা সীমা আছে। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আপনি ঘন্টার পর ঘন্টা বিরতি ছাড়া কাজ করেন, তখন একটা নির্দিষ্ট বিন্দুর পর মন ফাঁকা লাগতে শুরু করে? শরীর তো চেয়ারে থাকে, কিন্তু ফোকাস অন্য কোথাও হারিয়ে যায়। আপনি স্ক্রিনের দিকে তাকান কিন্তু কিছুই বুঝতে পারেন না। একটা ক্লান্তি মস্তিষ্কে বসে যায়, যা শুধু শারীরিক নয়, মানসিকও বটে। এটাই সেই মুহূর্ত যখন আপনার ব্রেন আপনাকে ইশারা করে, আমার এখন একটু শ্বাস দরকার। কিন্তু আমরা কি করি? আমরা অপরাধ বোধ অনুভব করি, বিরতি নিলে সময় নষ্ট হয়ে যাবে। আমরা নিজেকে জোর করি, একটু আরও করে নিই, তারপর আরম্ভ করব। কিন্তু সেই একটু আরোতে আমরা আমাদের এনার্জি, ফোকাস এবং ক্রিয়েটিভিটি সব কিছু হারিয়ে ফেলি। বিরতি নেওয়া কোনো দুর্বলতা নয়, এটা আপনার প্রোডাক্টিভিটিকে রিচার্জ করার একটি উপায়। আমাদের ব্রেনের ভেতরে আল্ট্রাডিয়ান রিদম থাকে, একটি প্রাকৃতিক চক্র যা প্রতি 90 থেকে 120 মিনিটে চলে। এর মানে হলো আপনার মস্তিষ্ক একেবারে শুধু নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ ফোকাসে কাজ করতে পারে। এরপর তাকে রিসেট করার প্রয়োজন হয়। যদি আপনি সেই রিসেটকে উপেক্ষা করেন, তাহলে আপনি ধীরে ধীরে উচ্চ পারফরম্যান্সের পরিবর্তে নিম্ন এনার্জি জোনে আটকে পড়েন। কিন্তু যখন আপনি আপনার ব্রেনকে সঠিক সময়ে ছোট ছোট বিরতি দেন, তখন মন আবার তীক্ষ্ণ হয়ে ওঠে। ছোট ছোট বিরতি 5 বা 10 মিনিটের জন্য, যেখানে আপনি চোখ বন্ধ করে বসে থাকেন, একটু হাঁটাহাঁটি করেন, গভীর শ্বাস নেন, এগুলো সব আপনার মস্তিষ্ককে নীরব শক্তি দেয়। আর তারপর সেই মন যা আগে ধীর হয়ে গিয়েছিল, এখন দ্বিগুণ স্পষ্টতা এবং গতি নিয়ে কাজ করে। বিরতি আপনাকে পিছিয়ে নিয়ে যায় না, সেগুলো আপনাকে ফিরে আসার শক্তি দেয়।
কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি অপরাধ নয়, সচেতনতার সাথে বিরতি নেন। আপনার মন আপনার জন্য সারা দিন কাজ করে, জটিল সমস্যা সমাধান করে, আবেগ সামলায়, ফোকাস বজায় রাখে। সে কি এতটুকু প্রাপ্য নয় যে আপনি তাকেও একটু বিশ্রাম দেবেন? কখনো কখনো সবচেয়ে প্রোডাক্টিভ কাজ হয় কিছু না করা, শুধু একটি বিরতি নেওয়া, আর সেই বিরতিতে নিজেকে আবার অনুভব করা। কারণ যখন আপনি মনকে স্থান দেন, তখন সে আপনাকে এমন উত্তর দেয় যা অবিরাম তাড়াহুড়োতে কখনো পাওয়া যায় না। তাই পরের বার যখন মন ক্লান্ত মনে হয় এবং হৃদয় বলে একটু থেমে যাই, তখন থামুন, চুপচাপ, অপরাধবোধ ছাড়া, পুরো সম্মানের সাথে। কারণ এটাই সেই স্টেপ যেখান থেকে আপনার আসল গতি আবার শুরু হয়। যখন আপনি এই ভিডিও শুরুতে এসেছিলেন, সম্ভবত আপনি শুধু এটা জানতে চেয়েছিলেন যে কিভাবে বেশি কাজ করা যায়, কম ক্লান্ত হওয়া যায় এবং দ্রুত ফলাফল পাওয়া যায়। কিন্তু এখন আপনি এমন একটি যাত্রা সম্পূর্ণ করেছেন যেখানে আপনি শুধু প্রোডাক্টিভিটি নয়, আপনার মস্তিষ্কের আসল শক্তিকেও বুঝেছেন। আপনি জেনেছেন যে কিভাবে ঘুম শুধু একটি অভ্যাস নয়, বরং মস্তিষ্কের রিফ্রেশিং শক্তি। কিভাবে শরীরকে সচল রাখলে মন তীক্ষ্ণ হয়, কিভাবে একটি কাজে পুরোপুরি ফোকাস করাটাই আসল প্রোডাক্টিভিটি, কিভাবে স্ট্রেসকে দমন করার পরিবর্তে বোঝা জরুরি, কিভাবে পুনরাবৃত্তি, ভিজুয়ালস এবং আবেগ একসাথে আপনার ব্রেনকে একটি ক্রিয়েটিভ ইঞ্জিনে রূপান্তরিত করে, আর কিভাবে একটি ছোট্ট বিরতি আপনার সবচেয়ে বড় ব্রেকথ্রু শুরু হতে পারে। এই 8টি ব্রেন রুলস কোনো বিরক্তিকর থিওরি নয়, এগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে আসার মতো সেই নীরব অস্ত্র যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। কিন্তু এখন একটি প্রশ্ন আছে, আপনি কি এই রুলসগুলো শুধু শুনে ছেড়ে দেবেন, নাকি এগুলোকে বাঁচতে শুরু করবেন? কারণ কর্মই হলো যা জ্ঞানকে শক্তিতে রূপান্তরিত করে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়, তাহলে এটাকে শুধু এখানে শেষ হতে দেবেন না, নিচে কমেন্ট করে আমাদের জানান এই 8টি ব্রেন রুলসের মধ্যে কোন রুলটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে চলেছে। আর হ্যাঁ, যদি আপনি এমন আরও শক্তিশালী বইয়ের ভেতরের গোপন বিষয়গুলো জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। মনে রাখবেন, আপনার মন আপনার সবচেয়ে বড় সম্পদ, শুধু তাকে সঠিক উপায়ে চালাতে জানতে হবে। দেখা হবে পরের ভিডিওতে।